তাহলে আমরা দেখব ইংলিশটার সাথে যে when voice of children are heard on the green, যখন শুনি সবুজ মাঠের মধ্যে শিশুরা আর কি চিৎকার করতেছিল বা তাদের কথার কণ্ঠ শোনা যাচ্ছিল, and laughing is heard on the hill. একটু ডিস্টার্ব করব, আসলে ওই আপনার রেকর্ডিংটা কখন থেকে শুরু হয়েছে ক্লাসে একটু যদি বলতেন। 32 সেকেন্ড, কেবল 33 সেকেন্ড চলতেছে। মানে যখন থেকে কবিতাটা স্ক্রিনে শেয়ার করেছেন তখন থেকে? জি, থ্যাংক ইউ। সমস্যা নেই, আমি যে পিডিএফ ফাইলটা আপনাদের এখানে দেখাচ্ছি এটা আমি রেডি করছি, রেডি করে এটাই আপনাদের কাছে শেয়ার করব। এখানে পুরোটাই বা সম্পূর্ণ আমি চেষ্টা করছি সব কিছু দেওয়ার। হয়তো লেখাগুলোর সাইজ ছোটো বড়ো আছে, এটা আমি ঠিক করে দিয়ে দেবো পরে। এখানে যা আছে সব অনেক সময় নিয়ে আজকে লিখতে হয়েছে, বা কিছু জিনিস নেট থেকে নিতে হয়েছে, কিছু জিনিস লেখার চেষ্টা করছিলাম। তো আগেরগুলোর থেকে হয়তো বেশি ভালো হবে, এটা যদি পড়তে পারেন নিজেরাই একেবারে ক্লিয়ার হবে। খুব ইজি ভাষায় যে লাইনগুলো আমি লিখছি, খুব ইজি ওয়ার্ড দিয়ে লেখার চেষ্টা করছি। আচ্ছা, আমরা শুরু করি। when voice of children are heard on the green, অর্থাৎ যে যখন বাচ্চারা চিৎকার বা তাদের কথা শোনা যাচ্ছিল সেই সবুজ মাঠের মধ্যে থেকে, তাদের অ্যান্ড লাফিং এবং উচ্চস্বরে ইজ হেয়ার্ড অন দ্য হিল, মানে পাহাড়ের যে নীরব যখন থাকে, যেমন আমাদের একটা বিষয় বুঝতে পারি ইকো হয় যখন, অর্থাৎ কোনো ওয়ালের বিপরীত পাশে দাঁড়ায় যদি সাউন্ড করা হয় তাহলে কিন্তু কথাটা ফিরে আসে। ঠিক এরকম একটা এখানে কথা বলা হচ্ছিল যে উচ্চ হাসি শুনে যখন পাহাড় নীরব, অর্থাৎ কী হয়, আমরা যখন চিৎকার করে জোরে একটা চিৎকার দিই, কথাটা যায় ধাক্কা খেয়ে ফিরে আসতে যে সময়টা থাকে, এই সময়টা বলছে যে সামনে যে তাদের পাহাড় ছিল মাঠের পাশে, সেই নিস্তব্ধতাটার কথা বলছে। মাই হার্ট ইজ অ্যাট রেস্ট উইদিন মাই ব্রেস্ট, অর্থাৎ বুকে আমার আনন্দ লাগে থই থই, এমন একটা অনুভূতি আসলে সবাই আমরা খেয়াল করলে পাইছি। তো এটাই বলছে যে বুকে আমার আনন্দ লাগে থই থই। অ্যান্ড এভরিথিং ইলস ইজ স্টিল, মনে হয় যে আমরা সবাই প্রশান্ত সব কিছুই, মনে হয় প্রশান্ত সব কিছুই। নেক্সট স্টেঞ্জা আছে যেটা, সেটা হচ্ছে যে দেন কাম হোম মাই চিলড্রেন, দ্য সান ইজ গান ডাউন। এখন আসলে নার্স যিনি ছিল উনি বলতেছে যে শিশুরা সবাই ফিরে আসো, সূর্য এখন অস্ত যাওয়ার পথে। অ্যান্ড দ্য ডিউস অফ নাইট অ্যারাইজ, অর্থাৎ শিশির, অর্থাৎ শীত পড়া শুরু হয়ে গেছে, অর্থাৎ সন্ধ্যা নামার সাথে সাথে শীতের বিন্দু পড়তেছিল, সময় শেষ, সূর্য ডুবে যাচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে, ফিরে আসো। কাম কাম লিভ অফ প্লে, আসো আসো খেলা বন্ধ করো, অ্যান্ড লেট আস অ্যাওয়ে, এবং চলে আসো। এখানে বলছে যে খেলাধুলা বন্ধ করো, বাড়ি চলো যাই। অর্থাৎ নার্স তাদের বলতেছিল, নার্স হচ্ছে এখানে শিশুদের সেবিকা হিসেবে বলা হচ্ছে যে তোমরা এখন সন্ধ্যা নামে গেছে, খেলাধুলা বন্ধ করো, আমরা সবাই বাড়ি চলে যাই। টিল দ্য মর্নিং অ্যাপিয়ার্স ইন দ্য স্কাইস, যতক্ষণ না সকাল হবে পূর্ব আকাশে, অর্থাৎ আমরা বাড়িতে থাকবো, বাড়ি চলে যাই, সকাল হলে তোমরা আবার মাঠে এসে খেলা করতে পারবে। এই কথাটা এখানে বলছে যে যতক্ষণ না সকাল হবে পূব আকাশে ভাই। নেক্সট পরবর্তী স্টেঞ্জে আছে যে নো নো লেট আস প্লে, না না খেলতে দাও আমাদের, অর্থাৎ ফর ইট ইজ ইয়েট ডে, দিন এখনো বাকি আছে, এখনো সূর্য অস্ত যাওয়া বাকি আছে, আমাদের দিন এখনো শেষ হয়নি, আমরা আরও খেলতে চাই। অ্যান্ড উই ক্যান নট গো টু স্লিপ, এখন বলতেছে যে আমাদের এত আর্লি বা এত তাড়াতাড়ি ঘুম আসবে না, তো এত তাড়াতাড়ি আমরা যেতে যাচ্ছি না, সময় আরও আছে, আমরা খেলাধুলা আরও করতে চাই। বিসাইড ইন দ্য স্কাই দ্য লিটিল বার্ডস ফ্লাই, অর্থাৎ বলতেছে যে ওই যে দেখো আকাশে এখনও সব পাখিরা উড়ে বেড়াচ্ছে, যেমন বিকাল হলে কিন্তু আমরা লক্ষ্য করি পাখিরা এক জায়গা থেকে অন্য জায়গা, অর্থাৎ তাদের বাসস্থানে ফিরে যায় যে জায়গা থেকে। তো এই কথাটি বলছে যে ওই যে দেখো নীল আকাশে পাখিরা সব উড়ে। অ্যান্ড দ্য হিলস আর অল কাভার্ড উইথ শিপ, অর্থাৎ মেষ শাবক বা মেষ ভেড়া যাই বলি না কেন, সব এখনও পাহাড়ের উপরে, অর্থাৎ যারা যে
ঘাস খাওয়ার জন্য বা লতা পাতা খাওয়ার জন্য পাহাড়ের উপরে গেছিল, তারা এখনো আসেনি, তাদের এখনো দেখা যাচ্ছে সেই পাহাড়ের মধ্যে। পরবর্তীতে আছে ওয়েল গো অ্যান্ড প্লে টিল দ্য লাইট ফেডস অ্যাওয়ে। ঠিক আছে, অর্থাৎ নার্স শেষ পর্যন্ত হার মেনে নিল যে ঠিক আছে খেলো, সন্ধ্যা নাগাদ শোবে, অর্থাৎ সন্ধ্যা হওয়া পর্যন্ত। অ্যান্ড দেন গো হোম টু বেড, তারপর সবাই বাড়ি ফিরে, অর্থাৎ ঘুমের সময় হয়ে যাবে, বাড়ি ফিরে যাব আমরা এবং বিছানায় ঘুমের মধ্যে চলে যাব। দ্য লিটল ওয়ান্স লিভড অ্যান্ড শাউটেড অ্যান্ড লাভড, অর্থাৎ এই কথা শোনার পরে, নার্সারির কথা শোনার পরে সব শিশুরা একসাথে লাফিয়ে উঠলো, চিৎকার করলো, সবাই একসাথে আনন্দে হাসিতে। পরবর্তীতে বলছে যে অ্যান্ড অল দ্য হিলস ইকোড, অর্থাৎ পাহাড়গুলো আবার পুনরায় প্রতিধ্বনিতে ভরপুর হয়ে উঠল তাদের চিৎকার। এটা ছিল কবিতাটার গল্পটা জাস্ট খুব একটা ছোট্ট একটা গল্প, তেমন কিছুই নেই। তো আমরা যদি এটা আমি আমার মতো করে বলি, সংস অফ এক্সপিরিয়েন্সে যে দ্য নার্সের সং আছে সেটার সাথে একটু মিলাতে হবে। কারণটা হচ্ছে এই কবিতাটা সংস অফ এক্সপিরিয়েন্সের নার্সের সং যেটা আছে এর চেয়ে আকারে কিন্তু দ্বিগুণ। কারণটা হচ্ছে সংস অফ এক্সপিরিয়েন্সে 2টা স্ট্যান্জা, এখানে হচ্ছে 4টা স্ট্যান্জা, এবং প্রত্যেকের যে স্তবকের যে ছন্দগুলো আছে এটা হচ্ছে একই রীতিতে, অর্থাৎ রাইম স্কিম বলেন, নোট টোন বলেন বা মুড বলেন, সব কিছু একই রীতিতে প্রতিটা জায়গায়। কখনো হয় এক সময় মুডটা বলা যায় অ্যাংরি, রাগ এরকম ছিল, আবার যখন শিশুরা কথা বলছিল তখন আবার নার্স ঠিকই আনন্দে তাদেরকে খেলার অনুমতি দিয়েছিল। এখন যদি দেখি যে এখানকার রাইম স্কিমটা আমরা যদি দেখি তাহলে কিন্তু হয় ডাউন, অ্যারাইজ, অ্যাওয়ে, স্কাইস, অর্থাৎ এ বি সি, অ্যারাইজ, স্কাইস, অর্থাৎ এ বি সি বি, এ বি সি বি। ক্লিয়ার? ABCB কেন? কারণ অ্যারাইজ আর স্কাইস মিল আছে। ও আচ্ছা ডাউন হচ্ছে এটা পুরো আলাদা, এই জন্য এটাকে আমরা মেনশন করলাম এ দিয়ে, অ্যারাইজ কে করলাম বি দিয়ে, অ্যাওয়ে যেহেতু এই তিনটার সাথে কারো মিল নাই এই জন্য এ বি সি। এরপর যখন আমরা স্কাইতে যাব, স্কাইয়ের সাথে অ্যারাইসের মিল আছে, এই জন্য এটাকে বলবো আমরা এ বি সি বি। পরবর্তী স্ট্যান্জা যদি দেখি তাহলে হচ্ছে ডে, স্লিপ, ভাই ফ্লাই, শিপ। জি বলেন। পরবর্তী স্ট্যান্জাটা এ বি না? না, দেখেন ডে, শিপ, ফ্লাই, স্লিপ, শিপ। এখানে পুরা কবিতাটাই হচ্ছে আপনার এ বি সি বি, ABCB এ বি সি বি। প্রতিটা স্ট্যান্ডে দেখবেন অ্যাওয়ে, ওয়েট, লাফড, ইকুড, এ বি সি বি। হ্যাঁ, তারপর হচ্ছে বলা যায় যে এত সহজভাবে আসলে উইলিয়াম ব্লেক যে রাইম স্কিমটা বা ছন্দটা লিখে, এটা আসলে উনি বয়োজ্যেষ্ঠ বা এদের বিশেষ করে বয়োবৃদ্ধ যারা আছে এদের আর কি বক্তব্যগুলো প্রকাশের ক্ষেত্রে এই উইলিয়াম ব্লেক এই রাইম স্কিমটা বলার চেষ্টা করে বা রাখার চেষ্টা করে ওনার কবিতার মধ্যে। তো এই জন্য বলা যায় যে সংস অফ ইনোসেন্সের প্রতিটা কবিতার মধ্যে প্রায় এই ধরনের ছন্দ বা রাইম স্কিম ব্যবহার করার চেষ্টা করেছেন উনি। আর এক কথা হচ্ছে যে অন্য যে ছন্দ ব্যবহার করেছেন তা ছিল হচ্ছে বালকদের ক্ষেত্রে, অর্থাৎ চাইল্ড, বালক বা শিশুদের বক্তব্যের ক্ষেত্রে প্রকাশের বেলায় এনেছিল। যেমন যদি আমরা এখানে প্রথম স্তবক যে আছে, প্রথম স্ট্যান্জা, এর মূল বিষয়টা যদি বলার চেষ্টা করি তাহলে হচ্ছে আকার আর ধরনের দিক দিয়ে যদি মনোযোগ দিই তাহলে এখানে বলছি যে নার্স আমাদের কিন্তু প্রথমে কী করতেছে, শিশুদের খেলা বন্ধ করতে বলা হচ্ছিল, শিশুদের খেলা বন্ধ করে দিচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত সে তাদেরকে সম্মতি দেয় খেলা চালিয়ে যাওয়ার জন্য। অর্থাৎ শিশুদের ক্ষেত্রে বা বালকদের ক্ষেত্রে সবসময় ভালোবাসা তার বেশিই ছিল বলা যায় অন্য কিছুর তুলনায়।
আমরা এটা যদি কবিতাটা অবশ্যই বোঝার কথা, খুব কঠিন না, কারণ কয়েকটা লাইন এবং ওয়ার্ডগুলো, প্রতিটা ওয়ার্ডে আমাদের মিনিংগুলো জানা থাকার কথা। আমার মনে হয় এখানে সবগুলোই জানার কথা, এই জন্য এমনিতেই বোঝার কথা, খুব ইজি। এখানে বলছে যে নার্সের সং কবিতাটি 1789 সালে সংস অফ ইনোসেন্স বইয়ে প্রথম প্রকাশিত হয়। এই প্রশ্নটা কিন্তু আসে, অর্থাৎ এই নার্সের সং কবিতাটা 1789 সালে প্রথম সংস অফ ইনোসেন্স বইয়ে প্রকাশিত হয়। আলোচ্য কবিতায় নার্স শিশুদের খেলাধুলাকালীন চিৎকার শুনতে পায়, তারা সবুজ পাহাড়ে খেলা করছিল, অর্থাৎ যে কথাগুলো আমরা বললাম সেটাই এখানে বলা হচ্ছে। প্রবৃত্তির আবহাওয়া ভোগ করার সুযোগ করে দেয় আলোচ্য কবিতাটি সংস অফ এক্সপিরিয়েন্সের নার্সেস সং। এর চেয়ে আকারে দ্বিগুণ, এটা 4টি স্তবকে। আচ্ছা, আমি যে কথাগুলো বললাম সেগুলোই ছিল। আর এখানে কিছু শব্দার্থ অ্যাড করার চেষ্টা করছিলাম, কারণ দরকার ছিল। হোয়েন দ্য ভয়েস অফ চিলড্রেন আর হেয়ার্ড অন দ্য গ্রিন, শিশুদের আনন্দ চিৎকার শোনা যাচ্ছিল, অর্থাৎ গ্রিনের মাধ্যমে একই সাথে সবুজ প্রকৃতি ও উপাত্ত বা পাহাড় কথা বলা হচ্ছিল। অ্যান্ড এভরিথিং এলস ইজ স্টিল, গোধূলির আগ পর্যন্ত সময়কে স্থির হিসেবে দেখানো হয়েছে, অর্থাৎ সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত এমনভাবে কবিতাটাতে বলা হচ্ছিল যে সন্ধ্যা হয়নি, বাট নার্স বলতেছিল যে সময় শেষ, তার মানে এখানে সময়টা স্থির হিসেবে মনে হচ্ছিল। দেন কাম হোম মাই চিলড্রেন, দ্য সান ইজ গান ডাউন, নার্স শিশুদের ডাকছে কারণ সূর্য অতি শীঘ্রই ডুববে এবং রাত নামবে, তাই আগামী দিনের জন্য তাদের খেলা তুলে রাখতে উপদেশ দেওয়া হচ্ছিল। আর শিশুরা বলতেছিল যে নো নো লেট আস প্লে ফর ইট ইজ 8 ডে, শিশুরা এখনই ঘরে ফিরতে চাচ্ছিল না, তারা পাল্টা বলছিল যে এখনো দিনের আলো আছে, আমরা এখনো খেলতে পারবো। বিসাইড ইন দ্য স্কাই দ্য লিটল বার্ডস ফ্লাই অ্যান্ড দ্য হিলস আর অল কভার্ড উইথ শিপ, অর্থাৎ তাদের পূর্বের কথাকে সমর্থন করার জন্য যুক্তি প্রদর্শন করতেছিল, অর্থাৎ এখনো আকাশে পাখি উড়ছে, পাহাড়ে মেষ চড়ছে। পরবর্তী যে ওয়ার্নিং বা যেটা দেওয়া আছে, ওয়েল ওয়েল গো অ্যান্ড প্লে টিল দ্য লাইট ফেডস অ্যাওয়ে অ্যান্ড দেন গো হোম টু বেড, অবশেষে নার্স তাদের কথা রাজি হয় এবং তাদেরকে খেলার অনুমতি দেয়। ভাইয়া এই কথাগুলো হাইলাইট করার কোনো কারণ আছে? আমি হাইলাইট করছিলাম এটা, আর আমি এখানে যেহেতু লিখে রাখছিলাম, অনেকে বলতে পারে যেখানে কি লিখছেন কি লিখেননি, আমি এই জন্য বলে দিলাম। আর এই কথাগুলা যেহেতু বলে ফেলছি আগেই, সেই জন্য প্রয়োজন ছিল। আচ্ছা, এই কবিতাটাও কি এনগ্রেভ করা হয়েছে? হ্যাঁ, কিন্তু এটা কত সালে এটা আমারও জানা নেই। ওনার প্রতিটা কবিতায় উনি এনগ্রেভ করার চেষ্টা করছিল বা করছিল, দেখতে হবে আগে খুঁজে অনলাইনে বা নেটে সার্চ দিয়ে। এই কবিতাটা ল্যাম্প কবিতাটার ক্ষেত্রে ওই প্রশ্নটাই ছিল ইম্পর্টেন্ট এনগ্রেপ্টেড, আর এখানে এই প্রশ্নটাই এখানে প্রায় ইম্পর্টেন্ট। 1789 সালে সংস অফ ইনোসেন্স দুইটাই তো প্রকাশিত সেম, হয়। মানে ইয়ারটা। হ্যাঁ, ইয়ারটা একই। তো এখানে এরপর অ্যানালাইসিসটা ছিল ইংলিশে, যেটা আমরা বাংলায় পড়লাম, নিজেরাই চেষ্টা করলাম। এখন এখানে বেশ কিছু কথা হচ্ছে যে প্রথমে দেওয়া ছিল ডেভেলপমেন্ট অফ থট, তারপর আছে যে শেডস অফ এক্সপেরিয়েন্স, তারপর ছিল দ্য নার্স অ্যান্ড দ্য চিলড্রেন। অ্যানালাইসিসের ক্ষেত্রে 3টা বিষয় আছে এখানে। তো এগুলো কি আপনারা পড়ে নেবেন না এখানে পড়ার মতো কিছু আছে আর? ভাইয়া শেডস অফ এক্সপেরিয়েন্সটা কি বোঝানো হয়েছে? এটাকে বলা যায়, right. যদি আমরা ভিতরে লেখাটা পড়ি তাহলে আরো বেশি ক্লিয়ার হবেন কি বোঝাচ্ছে বা কি বলার চেষ্টা করছে। এটা অনেকটা মা আর শিশুর যে ভালোবাসাটা থাকে সেটা প্রকাশ করার চেষ্টা করছিল, যেহেতু আমাদের পড়া বা যে কাব্য বলা যায়, মানে অর্থাৎ যে খণ্ডটা সংস অফ ইনোসেন্স আর সংস অফ এক্সপিরিয়েন্স, দুইটা হচ্ছে দুই রকম। একটা হচ্ছে ইনোসেন্স, অর্থাৎ সবসময় শান্তি, ভালোবাসা এসবের কথা বলা হয়েছে এখানে কবিতাগুলোতে।
আর যেটা হচ্ছে সংস অফ এক্সপেরিয়েন্স, সেটার মধ্যে কিন্তু ছিল হচ্ছে আপনার কঠোরতা, নিষেধটাকে বেশি ছিল। ইনি আসা আবার চলে গেছে। তো এই বিষয়গুলোকে বেশি ক্লিয়ার করছে, হাইলাইট করছে। তো এই জন্য দুইটা খণ্ড করা আর কি। কারণ উনি কিন্তু পারতো যে আলাদা আলাদা কবিতাগুলো থাকতো, যেভাবে অন্য আরও কবিতাগুলো আছে তা না করে উনি ছোট ছোট আকারে কবিতাগুলোকে বা ইমোশনগুলোকে আলাদা করে একটা খণ্ডে নিয়ে আসছে, অর্থাৎ দুইটা খণ্ডে, একটা ইনোসেন্স নাম দিয়েছে আর একটাকে দিয়েছে এক্সপিরিয়েন্স। আর শেডস অফ এক্সপিরিয়েন্স হচ্ছে যে অনেক ধরনের বা বিভিন্ন মাত্রার মধ্যে যে অভিজ্ঞতার কথা বলা হচ্ছিল এটা, অর্থাৎ ইন আ ক্র্যাডল সং, এটা একটা কবিতা ছিল ওনার। দ্য মাদার ইজ ওয়েপিং, আমি একটা কথা বলি, এই ইয়াগুলো আপনি যদি লিখেন তাহলে সমস্যা, কারণ এই কথাটা হচ্ছে আমি বুঝার জন্য লিখছিলাম, এই জন্য বলে দিচ্ছি যে আপনারা বুঝে পড়ে নিজের ভাষায় লিখবেন। আমি অনেক কিছু অ্যাড করছি, কারণ হচ্ছে আপনি পড়লে যাতে আইডিয়াটা আপনার মাথায় আসে, আপনি নিজে লিখতে পারেন। আর আপনি যদি এমন করেন যে আমি যা দিচ্ছি এটা পুরোটাই হুবহু কপি করে খাতায় লিখে মানে কি বলে মন্ত্রের মতো মুখস্থ করেন বা পড়তে থাকেন, তাহলে কিন্তু সমস্যা আছে। আমি দেখবেন যে ছোট্ট একটা জিনিসকে অনেক বড় করার চেষ্টা করি, নিজে থেকে যতটুকু পারি ট্রাই করি, অথবা নেট থেকে ঘাঁটি, লাইনগুলো যেগুলো ভালো লাগে বা করে আমি সবগুলো নোট করার চেষ্টা করি একসাথে। তো এই জন্য আপনি নিজে এখান থেকে শর্টকাট করবেন। কারণ এখানে কিন্তু অনেক, দেখেন এত বড় অ্যানালাইসিস বা সামারি পড়ার দরকার নেই। কি দরকার আছে ভাইয়া শেডস অফ এক্সপেরিয়েন্সটা একটু পড়াইলে ভালোই তো। ওকে, a cradle song, the mother is weeping over her child. In some poems of innocence there are disturbing hints of experience to come. ভাইয়া এটা কি নেগেটিভ কিছু বোঝানো হয়েছে নাকি? যেহেতু ইনোসেন্স তো ভালো দিক, এক্সপিরিয়েন্স যেহেতু আমরা জানি খারাপ দিকটা বোঝানো হয়। না, বিষয়টা তেমন না। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ইন আ ক্রেডল সং, এই ইন আ ক্রেডল সং একটা পোয়েম আছে, এখানে মাদার ইজ ওয়েপিং ওভার হার চাইল্ড, অর্থাৎ যে মা শিশুদের জন্য যে কান্না করে, এটা কিন্তু আসলে ইমোশন বলেন বা ভালোবাসা বলেন, একজন শিশুর জন্য চিন্তা করেন, তার জন্যই কিন্তু চিন্তা থেকেই কিন্তু এই কান্নাটা আসে। In some poems of innocence there are disturbing hints of experience to come says, অর্থাৎ আমরা যখন এক্সপিরিয়েন্সের সব কবিতাগুলো পড়বো তখন আমরা একটা বিষয় খেয়াল করব, আমি একটু আগে বললাম যে এক্সপিরিয়েন্সের কবিতাগুলোতে কঠোরতা বা কি বলা যায়, কঠোরতা, তারপর হচ্ছে রাগ, এই বিষয়গুলোকে বেশি প্রকাশ করছে ভালোবাসা, শান্তি এসবের থেকে। ভাইয়া আমি একটা কথা বলি। জি ভাই আমারও মনে হচ্ছে নেগেটিভ, কারণ মানে মা যতটা মায়া দয়া দিয়ে কাজ করে হয়তো নার্স সেটা পাচ্ছে না, নার্স তার কঠোরতা দেখাচ্ছে বা সে তার টাইমটা ঠিকই মেনটেন করতেছে, মানে মায়ের মতো হবে না এমন কিছু দেওয়া শেডস অফ এক্সপেরিয়েন্সে। ভাই আমি একটু বলবো? হ্যাঁ অবশ্যই, সমস্যা নেই। কারণ আমি প্রথমেই বলছিলাম আপনাদের যে আমরা আলোচনা করে পড়ার ট্রাই করব বা চেষ্টা করব, আমি যা বললাম সব তা মেনে নেবেন তা কখনোই না। জি বলুন। ভাই আমার মনে হয় কি, আমরা সামনে যে এক্সপিরিয়েন্সের কবিতাগুলো পড়বো, এখানে বোঝানো যাইতেছে, মানে বুঝাইতেছে যে ইনোসেন্সের যে কবিতাগুলো আছে, এই কবিতার ভিতরে এক্সপিরিয়েন্স, যে এক্সপিরিয়েন্স গুলো হবে এগুলো মেবি নেগেটিভ হতে পারে। সেই নেগেটিভ এক্সপিরিয়েন্স গুলো যে হবে এই ইনোসেন্সের কবিতাগুলোতে, সেগুলোর হিন্ট দেওয়া আছে, এটা মেবি বুঝাইছে। হ্যাঁ, আমি সব থেকে বড় একটা কথা বলি কি, আমি বলার চেষ্টা করছি, আপনারা হয়তো বিষয়টা ক্লিয়ার হননি। এক্সপিরিয়েন্স, ইনোসেন্স দুইটার মধ্যে বিশাল বড় পার্থক্য হচ্ছে দুইটার ওয়ার্ড মিনিংগুলোই হচ্ছে সব থেকে বড় পার্থক্য। নিজেরাই বুঝে নেন কি বলার চেষ্টা করতেছে। কারণ একদিকে এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতার কথা বলা হচ্ছে, আবার হচ্ছে আপনার ইনোসেন্স, নিরীহ বা শান্তি, এসবের প্রতীক হিসেবে এখানে প্রকাশ করা হচ্ছে। ভাইয়া আমার মনে হয় কি এক্সপেরিয়েন্সের, আচ্ছা আমি একটু শেষ করি। আপনি যদি এক্সপেরিয়েন্সের বিষয়টা খেয়াল করেন, তাহলে যেহেতু আপনি বলছেন নেগেটিভ, অবশ্যই নেগেটিভটাই আসবে। আর এখানে নেগেটিভ পজিটিভ আসলে বলাটা ঠিক না, কারণ হচ্ছে এক্সপেরিয়েন্স আপনার ভালো হইতে পারে, খারাপও হইতে পারে, পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে। সবসময় যে নেগেটিভ হবে তা কিন্তু না। আবার ইনোসেন্স সবার জন্য যে সবসময় পজিটিভ হবে তা না, নেগেটিভও হইতে পারে। আপনি এমন কিছু কি বলে আপনার নিরীহ চিন্তা ভাবনা দিয়ে করলেন,
শান্ত চিন্তা ভাবনা করলেন যে সেটা আপনার খুব খারাপ হলো। এই খারাপ হওয়াটাই হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স বলা যাবে। আবার প্রতিটা অভিজ্ঞতা থেকে কাজ করা সেটাও কিন্তু সবসময় নেগেটিভ হবে না, পজিটিভও হতে পারে। এই জন্য নেগেটিভ পজিটিভটা এখানে নিয়ে না আসে আমরা একটা কথা বলতে পারি যে লাইফ বা বিশ্বাস, ভালোবাসা এই সব কিছুর একটা হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে এক্সপিরিয়েন্স, একটা হচ্ছে ইনোসেন্স। জি বলেন। ভাই আমার মনে হয় কি যে কোনো আমরা তো এতদিন খালি ইনোসেন্স কবিতাটাই পড়ে আসছি, তো একটা এক্সপিরিয়েন্সের কবিতা না পড়লে বোধহয় এটা বিষয়টা ক্লিয়ার হবে না। তো এইটা কাট করা যায় না আপনার এই যে ক্রিটিক্যাল অ্যানালাইসিস থেকে? মানে শেষে কথাগুলো স্পষ্ট হয়নি। মানে আমি বলতে চাইছি কি যে আসলে আমরা তো প্রথম থেকে ইনোসেন্স পড়ে আসছি, তো এক্সপিরিয়েন্সের একটা কবিতা না পড়া গেলে আসলে বোঝা যাবে না বিষয়টা। আর এখানে যেহেতু এক্সপিরিয়েন্সের কথা আসছে, তাই বলছিলাম যে এই আমরা তো ইনোসেন্স পড়তেছি, এই অ্যানালাইসিস থেকে এক্সপিরিয়েন্সটা কাট দিলে ভালো হতো না? মানে বুঝতে যেহেতু কষ্ট হচ্ছে। হ্যাঁ, সমস্যা নেই। আপনি যখন পরবর্তীতে এক্সপিরিয়েন্স পড়বেন এমনিতে বুঝে যাবেন। আমি এটা এখানে যাওয়ার চেষ্টা করছি কারণ যে অলরেডি আপনার এক্সপিরিয়েন্সে যে নার্সেস সং কবিতাটা আছে সেটা কমপ্লিট হয়ে গেছে। এটা খেয়াল করলে বুঝতে পারবেন অলরেডি আপনার সেটাও কমপ্লিট হয়ে গেছে। বোঝার ক্ষেত্রে কি বলতে চাচ্ছে না চাচ্ছে সেটা অলরেডি আমার বিশ্বাস যে হয়ে যাওয়ার কথা, কারণ পরবর্তীতে আমরা যখন আবার পড়বো সমস্যা নেই। আচ্ছা, যদি বললেন তাহলে আমরা এটাকে হাইলাইট করে আলাদা করে রাখলাম, সমস্যা নেই। এটা হচ্ছে আমি বোঝার জন্য অ্যাড করছিলাম, আমার মনে ছিল। তবে যদি বলেন আপু কি বললো বুঝিনি এখন। না, উনি যে কথাটা বলছে আমি বলি। উনি বললো যে এই যে শেডস অফ এক্সপিরিয়েন্স যেটা আছে এটা পুরাটাই হচ্ছে আপনার এক্সপিরিয়েন্সের উপর, এক্সপিরিয়েন্স যে খণ্ডটা আছে সেটার উপর অনেকটা নির্ভরশীল। ভাইয়া এটা কাটিয়েন না, এটা থাকুক, শেডস অফ এক্সপিরিয়েন্সটা থাকুক, মানে আমরা পড়বো না আর কি যদি না বুঝি। আর চেষ্টা করবেন রিডিং পড়ার। বিষয় হচ্ছে দেখেন এখানে আমরা দুইটা কালার দেওয়ার চেষ্টা করলাম, কারণ হচ্ছে যে এটা হচ্ছে আপনার যে চিন্তাটা সংস অফ ইনোসেন্সের যে চিন্তা আছে, ডেভেলপমেন্ট অফ থট, এটা অনেকটা ক্লিয়ার করবে পুরা ইয়েটারই কবিতাটা থেকে। আর পুরা কবিতাটার যদি বলেন যে অ্যানালাইসিসটা কি সেটা আপনি এইটুকুর মধ্যে পেয়ে যাবেন। জি বলেন। হ্যাঁ, আমার মতে শেডস অফ এক্সপেরিয়েন্সটা আপনার পড়া উচিত। হ্যাঁ, অবশ্যই পড়লে হচ্ছে আপনার একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমরা বুঝার চেষ্টা করতাম, এখনো তো আলোচনাই হয় না এটা নিয়ে। আচ্ছা, আমি জাস্ট একবার রিডিং পড়ে দেখি কি আপনারা জাস্ট কি বুঝেন, তারপর একজন একজন করে যারা বলতে পারবেন ভালো হবে। জাস্ট রিডিং পড়বো, কোনো বাংলা বলার চেষ্টা করবো না। এটা কি উঠাই দিব? লেখাগুলো মনে হয় লালটা দেওয়ার কারণে বোঝা যাচ্ছে না। Okay, in a cradle song, the mother is weeping over her child. In some poems of innocence, there are disturbing hints of experience to come, says A.M. Wilkinson. One of the fine example we can quote to prove Wilkinson is the nurse of nurses' song. She cannot be blindly credited with the scared position of a guardian angel because she কি হল রে জিবি? কি আছে না যে চিল্লি বাদ হয়েছি তুই ধরে যা, চুপচাপ করে কথা বল, বুঝছিস? আমি শেষ করি। সরি, ভাইয়া আমি একটা কথা বলবো। জি
ভাই আপনার এইটা পেজটা একটু লার্জ করলে ভালো হতো, মানে একটু ফন্টটা অনেক ছোট হয়ে গেছে তো চোখে দেখতে পারতেছি না। ওকে। আর আরেকটা কথা ভাইয়া, এরপর থেকে একটু ফন্ট একটু বোল্ড করে দিন। বোল্ড করলে যে আমাদের যারা একটু চোখে সমস্যা আছে তাদের একটু দেখলে ভালো হয়, দেখতে সুবিধা হয় আর কি। আমি তো নিজেও দেখতে পাচ্ছি কম মনে হচ্ছে আজকে, মানে গত দিনের থেকে আমার মনে হয় চোখে মনে হয় একটু সমস্যা শুরু হয়েছে, কারণ জি ভাই, অসুস্থতার আমি তো জন্য। কিছুই বুঝতে পারতেছি না দেখে, এই জন্য কোনো কথাও বলতে পারতেছি না। এবার জুম করে নাও, এবার ঠিক আছে। মানে ক্লিয়ারলি না দেখলে জুম করে নিতে পারো। হ্যাঁ, জুম করলে দেখা যায়, স্ক্রিনটা জুম করলেই হয়। এবার কি বড় হয়েছে আপনাদের কাছে স্ক্রিনটা? হ্যাঁ, এবার বড় হয়ে জুম করলেই হয়। হ্যাঁ, জুম করলে ক্লিয়ার হয়ে যায়। আর একটু সুবিধা হতো। আসলে এটা এখন পিডিএফ হয়ে গেছে, এখানে এডিট করতে গেলে আবার সময় লাগবে, তো সময়টা আমরা না না না, এটা ঠিক আছে, এটা থাক, সমস্যা নাই। কিন্তু আমি বলতেছি এরপরে যেগুলো করবেন সেগুলোতে একটু বোল্ড করে দিলে ভালো হবে। আমি আসলে অন্যদিকে আমার ডাক পড়ছিল, সেদিকে চলে গেছিলাম, মানে কান চলে গেছিলাম, এখানে ছিলাম, সমস্যা নেই, আমি আবার শুরু করি। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নাই। She cannot blindly credited with the scared position of a guardian angel because she exerts her authority over the children. But she is not yet despotic. She can be more or less said to be in a medium stage of the gradual metamorphosis of Blake's poetic development from innocence to experience. Blake's poetic development from innocence to experience. This poem is one of the few that foreshadow the impending change into experience. But we must understand that she is not an exclusively strict ডিসিপ্লিনিয়ান। আসলে আমার কথা আটকে যাচ্ছে কেন যেন, সর্দি লাগছিল প্রচণ্ড, এখনও গলাটা ঠিক মতো ক্লিয়ার হয়নি। যদি ক্লিয়ার না হয়ে থাকেন আপনারা, তাহলে একটু যারা বলতে পারবেন বা স্ক্রিন ক্লিয়ার হচ্ছে, নিজের মতো করে একবার পড়ে নিতে পারেন, বা একজন পড়েন সবাই শুনুন। নূর ভাই আছেন নাকি? আপনার তো মনে হয় ডেস্কটপে আছেন। জি ভাই, আমি আছি। শুরু করেন, কি বলেন? রিডিং করব? হ্যাঁ, জাস্ট রিডিং করেন। আসলে আমি আমার কথা শুনে বুঝতে পারার কথা, আমার কথাগুলো বাঁচতেছে এখন। আমার কথা ঠিক আছে? জি। আপনি অসুস্থ আচ্ছা। নাকি? না ভাই, আমি অসুস্থ না তো। কি খারাপ মনে হইতেছে কথা? না না, বললেন যে আমার কথা খারাপ মনে হচ্ছে নাকি, এই জন্য বললাম। সমস্যা নেই, শুরু করেন আচ্ছা, একটু। আচ্ছা। In a cradle song, the mother is weeping over her child. In some poems of innocence, there are disturbing hints of experience to come. Says A.M. Wilkinson, one of the fine examples we can quote to prove Wilkinson is the nurse of Nurse's Song. She can be blindly credited with the sacred position of a guardian angel because she exerts her authority over the children, but she is not yet despotic. She can be more or less said to be in a medium stage of the gradual metamorphosis of Blake's poetic development from innocence to experience. This poem is one of the few that foreshadow the impending change into experience. But we must understand that she is not an exclusively strict disciplinarian. আচ্ছা, কিছু বুঝলেন কেউ? আমি কিছু বলবো? হ্যাঁ, অবশ্যই। আমি জানতে চাচ্ছিলাম সবার কাছ থেকে কে কি বুঝলেন একটু জানার জন্য। আচ্ছা,
খুবই মানে ফেমাস একটা উক্তি আছে, বন্যরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে। তো বেসিক্যালি আমরা লিপি, জানি যে আমাদের বাবা মা আমাদের জন্য যে ভূমিকাটা পালন করেন অনেক সময় মায়া দেখায়, কিন্তু এই যে পয়েমটাতে নার্স অতটুকু মায়া দেখাতে পারছে না। সে কিন্তু তার এই যেখানে একটা ওয়ার্ড আছে স্বেচ্ছাকারী, তো সে তার কিন্তু কাজের মধ্যে বন্দী। সবকিছুই হোক তাকে তার রুলসটা মেনটেন করতে হবে। ভাই একটু আরেকটু দেখি ওটা, শেডস অফ এক্সপেরিয়েন্স। হ্যাঁ, আর এই পয়েম বলতে সংস অফ ইনোসেন্সের কিছু কিছু পয়েমে কিছু ডিস্টার্বিং হিন্ট থাকবে। আর আমি যতটুকু বুঝতেছি এই পয়েমের ডিস্টার্বিং হিন্ট হচ্ছে যে নার্সটা তার রুলস এর মধ্যে বাধা ধরা, সে তার মায়ের ভূমিকাটা পালন করতে পারবে না। বাবা মা যেটা করে, দেন এখানে আরেকটা হচ্ছে যে ওই যে স্যাক্রেড পজিশন অফ গার্ডিয়ান অ্যাঞ্জেল। সো বাবা মা যেটা করে সেটা নার্স, আমার এতটুকু মনে হচ্ছে আর কি, তাই শেয়ার করলাম। আর কেউ? তবে আপু অনেক ভালো বলছে, বলা যায় সম্পূর্ণটা খুব সুন্দরভাবেই বলছে, উনি ভালোই বুঝছে আর কি যা বোঝানোর কথা। এখন কথা হচ্ছে এটার যে থিমেটিক বা সিম্বলিজম যে কথাগুলো আছে সেগুলো যদি বুঝতে পারেন, কারণ এখানে যা আছে তাই বুঝলেন, কিন্তু এটা দিয়ে কি বোঝানো হয়েছে সেটা হচ্ছে প্রথম কথা। তবে আপুর মানে বোঝার ক্ষমতাটা খুব ভালো, আমি বলা যায় ভালো বুঝছে। তো এই দিক থেকে বলবো Thank you. বলবো যে আর কেউ কি বলতে পারবেন আপনি কি বুঝলেন? আপু তো বলছে, ওনার কথা শুনেও হয়তো অনেকটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা আপনাদের আরো। আমি চাচ্ছি যে কথা বলেন, অনেকে আসলে আসে চুপচাপ থাকে, আসলে সবার আলোচনা করে ক্লাসটা হচ্ছে না। আমি এই জন্যই এই মানে টেকনিক বলেন বা যেদিক দিয়েই হোক বলার চেষ্টা করতেছিলাম। যা পারেন বলেন, সমস্যা নেই। সবাই চুপচাপ, তাহলে কিভাবে হবে? আসলে আমি একটা কথা বলি, এই সব কথাগুলো দ্বারা একটা কথাই বোঝানো হচ্ছে যে শিশুরা মায়ের কাছে যতটা ভালো থাকে, আপনি যদি অন্য কেউ হন বা আপনি এমনও হইলেন যে আপনার সন্তান আছে, আপনি পালন করছেন, কিন্তু অন্য সন্তানের কাছে আপনি কিন্তু তার নিজের মায়ের কাছে মায়ের মতো না। এই বিষয়টা এখানে বেশি গুরুত্ব দিছে। আর সব থেকে বড় কথা বলছে যে যে প্রবাদ বাক্যটা এখানে বলা হয়েছিল সেটার সাথে সরি, যে প্রবাদ বাক্যটার কথা এখানে বলা হচ্ছিল, বোনের কথা বলা হয়েছে, শিশুর কথা বলা হচ্ছে, মায়ের কথা বলা হচ্ছে। এই তিনটা বিষয়কে ক্লিয়ার করে আমরা যে তিনটা কবিতা আজকে সহ পড়লাম, তিনটার মধ্যেই গভীরতা বলেন যে কি বলবে, অর্থাৎ হচ্ছে যে মিনিংটা, ভিতরের যে মিনিং আছে কবিতার মধ্যে আমরা পড়ি একটা আর মিনিং থাকে প্রায় অন্যটা, সে বিষয়টা এখানে পুরাটাই ক্লিয়ার করছে এক্সপেরিয়েন্স অ্যান্ড হচ্ছে আপনার ইনোসেন্সের মধ্যে। অর্থাৎ একটা ভাইয়া আরেকটা কথা বলবো। অবশ্যই ভাইয়া শেডস অফ এক্সপেরিয়েন্স, মানে এক্সপেরিয়েন্স যদি কখনো লিখতে হয়, সো আমার পার্সোনাল ওপিনিয়ন যে পজিটিভ নেগেটিভ বলতে কিছুই না, যেটা হচ্ছে সেটা হচ্ছে বৈসাদৃশ্য। আমি পয়েমটা পড়লাম, পয়েমের যে এখানে যেটা লেখা আছে যে ডিস্টার্বিং হিন্ট, তো পয়েমের বৈসাদৃশ্যটাই মেবি আমি তুলে ধরবো, যতটুকু আমার মনে হয় যে শেডস অফ এক্সপেরিয়েন্স। হ্যাঁ, বিষয়টা এরকমই। আর আমার এটা এখানে দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনার এটাই একটা ব্রড কোশ্চেন আসতে পারে, ইনোসেন্স অ্যান্ড এক্সপিরিয়েন্সের মধ্যে যে অর্থাৎ বলবে যে শেডস অফ এক্সপিরিয়েন্স উইথ ইনোসেন্স, এমন হতে পারে ডিসকাস শেডস অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড ইনোসেন্স, যেটার মধ্যে এরকম ব্রড কোশ্চেন একটা ছিল।
আমার প্রশ্নটা পুরোপুরি খেয়াল নাই কেমন ছিল, তবে পাবেন যখন ব্রড কোশ্চেন আপনারা পড়তে যাবেন তখনই পাবেন। তো আমরা পরবর্তীতে দেখি। আমরা আছি কতজন এখন? অনেকজনই তো আছি, তাহলে চুপচাপ এত কেন? আর 19 জন। যে কথা বলতেছি একজনই কথা বলে যাচ্ছি এরকম হচ্ছে। আমি আসলে কম কথা বলতেছি কারণ হচ্ছে আমি আসলে পুরোপুরি সুস্থ না, বা আগে বললাম কথা বলতে আমার নিজেরই সমস্যা হচ্ছে এই বিষয়টা দেখে। ভাইয়া আপনার কথা একটু আমরা কেটে শুনতেছি। আসতেছে। এটা কি সবার ক্ষেত্রে এমন হচ্ছে? আমার কথা ভেঙে ভেঙে যাচ্ছে সবার কাছেই? হ্যাঁ ভাইয়া আপনার হালকা কথা কেটে কেটে আসতেছে এক এক। তাহলে হয়তো নেট প্রবলেম। এখানে যে বিষয়টা আছে নার্সের সঙ্গের যে সং অফ ইনোসেন্সের যে পয়েন্টগুলো দেওয়া আছে সব থেকে হাইলি গ্র্যান্ড কিছু পোয়েম দেওয়া আছে এখানে। পয়েন্টগুলো যদি দেখেন, নার্স বা যারা চাকরি করি আমরা, তারা কিন্তু সবাই একজন সার্ভেন্ট বা মেইড হিসেবে ব্যবহার করা হচ্ছে। তো বলছে যে নার্স ইজ ইউজুয়ালি অ্যান অথরিটি ফিগার অফ চিলড্রেন, অর্থাৎ যেখানে শিশুরা ছিল তাদের অভিভাবক হিসেবে কিন্তু একজন নার্সকে দেওয়া হয়েছে। অর্থাৎ বলছে যে দ্য পারসন হু ইজ ইন চার্জ, ইনচার্জ যেটা বলি আমরা সেটাই। অর্থাৎ এখানে প্রত্যেকটা ব্যক্তিকে বোঝানো হচ্ছে একজন নার্স হিসেবে। শিশুদের ক্ষেত্রে যে সব অভিভাবকগুলাই হচ্ছে এক একজন ইনচার্জ, যেমন তো তেমন হচ্ছে প্রতিটা অভিভাবকেই, এবং এখানে একজন নার্স দ্বারা এই বিষয়টাকে বোঝানো হচ্ছে। নেট প্রবলেম করতেছে, কথা কিছু ক্লিয়ারলি আসতেছে না। তো সমস্যা। ভাইয়া বুঝছে না তো। ভাইয়া কিছুই শুনতে পাচ্ছি না তো। হ্যাঁ, আমি এখন চুপ করে আছি। আমি চিন্তা করতেছি হঠাৎ করে নেটটা ফল করলো কেন, কারণ একটু আগেও ঠিক ছিল। আমার কথা ক্লিয়ার হলে একটু বলবেন, কারণ আমি একটু দেখি নেটটার কি অবস্থা। এখন তো ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা দেখি। এখানে বলছি যে এই প্রথম যে লাইনটা আমি বলছিলাম, এটা কি বিস্তারিতভাবে বোঝা গেছে না হ্যাঁ এখন শুনতে ক্লিয়ার পাবেন? আছে, ক্লিয়ার আছে। ক্লিয়ার ভাইয়া ভাইয়া এখন। বুঝছে। ওকে, আমি প্রথম যে পয়েন্ট এখানে ছিল সেটা হচ্ছে যে এবার প্রথমে আবার থেকে বলেন। A nurse maid is usually an authority figure for children. The person who is in charge. In charge টা ঠিক আছে, সমস্যা নেই। The person who is in charge. পরবর্তীতে ছিল যে but here the nurse gives in to children, the children get their own way. কিন্তু দেখা যাচ্ছে না যে ভাইয়া নেট চলে গেছে মনে হয়। হয়ে যায়। আমি আসলে কিছুই করতে পারতেছি না, কারণ নেটের কাছে যেহেতু বিষয়টা, আমার আসলে কিছু করার থাকতেছে না। আর আমাদের দেশের যে মেগাবাইট কেনার যে রেট, আসলে মেগাবাইট কিনে পোষাবেও না। কিছুদিন আগে তো বলছিল যে কমায় দিবে, এরকম কথা উঠছিল, আবার এইটাই হয়েছে। আচ্ছা আমার একটা কথা ছিল। জি বলেন। আচ্ছা আমাদের রেগুলার আমরা পোয়েট্রি ক্লাস করতেছি, এখন আমাদের কি
এই 3 দিনের ক্লাসে কি কোনো একদিন অন্য কোনো সাবজেক্টের ক্লাস নিলে সমস্যা আছে বা নেওয়ার কি কোনো প্ল্যান আছে? সব থেকে বড় সমস্যাটা হচ্ছে যে সবার কাছে বই নেই। এটা হচ্ছে সব হ্যাঁ থেকে ভাই, বই বড় নাই তো। বাধ্যবাধকতা। বা যেহেতু কারো কাছে বই নাই, সেদিক থেকে হচ্ছে, বই না থাকলে পড়াশোনা কিভাবে করবে? হ্যাঁ সেটা হচ্ছে একটা কিভাবে বড় করবো কথা। আমরা? হ্যাঁ, ভাই, যদি problem হচ্ছে যেহেতু net-এ। যেহেতু এখানে খুব ইজি ওয়ার্ড ব্যবহার করা আছে, চাইলেই কিন্তু পারবেন, সমস্যা নেই। নিজে যতটুকু বুঝবেন বলার চেষ্টা করবেন। কেউ যদি থাকেন এমন করতে পারেন। সাহস নিয়ে আসেন, কারণ সাহস না হলে তো কিছু হবে না। আমার তো অনেক আমার তো নিজেরই অনেক ভুল হয় অবশ্যই। আমি চেষ্টা করি। আমি তো ওই জন্য আপনাদের বলছি যে ভুল হওয়াটা স্বাভাবিক, অস্বাভাবিক নয়। কেউ একজন রিডিং পড়ুক ভাইয়া। হ্যাঁ, net আমি problem। সেটাই বলছি, যেহেতু ভাইয়া নেট প্রবলেম করতেছে, কেউ একজন রিডিং করুক, সেটা বেটার হবে, যার নেট ভালো আছে আর কি। হ্যাঁ হ্যাঁ, সেটা বেটার হবে। কারণ ভাইয়ার যেহেতু প্রবলেম হচ্ছে, আমরা পড়াটা তো শুনতে পারি, যার মানে ক্লিয়ার আসতেছে পড়াটা শুনতে পারি আর কি। আচ্ছা, এখন দেখেন তো কি অবস্থা। সাউদা আপু বলেন। হ্যাঁ ঠিক আছে ভাইয়া। দেখেন, এখন but clear শোনা যাচ্ছে। but here the nurse gives in to children, the children get their own way। অর্থাৎ এখানে যে কথাটা বলা হচ্ছে যে নার্সকে যে অভিভাবকের ক্ষমতাটা দেওয়া হয়েছিল এখানে চিলড্রেনদের ক্ষেত্রে, কিন্তু চিলড্রেনরা তার কথা প্রথম দিকে না শুনেও শিশুরা বা বাচ্চারা তাদের পথেই তারা কিন্তু ছিল। অর্থাৎ তাদেরকে বাধা করার পরেও বাচ্চারা খেলাধুলা করতেছিল, বলতেছিল এবং অনেক ধরনের যুক্তি দেখাইছিল। তারপর বলছে যে দ্য নার্স ইজ হ্যাপি টু লেট দ্য চিলড্রেন ফ্লো দেয়ার ডিজায়ার্স। অর্থাৎ শেষ পর্যন্ত নার্স খুশি হয়েছিল, কারণ হচ্ছে যে তা বাচ্চাদের যে ইচ্ছাটা তারা খেলাধুলা করবে, তাদের খেলাধুলার প্রতি যে ইচ্ছাটা, এটা দেখে নার্স খুশি হয়েছিল। অ্যান্ড সো দেয়ার ইজ নো নিড টু ওভারথ্রো হার অথরিটি। এবং সেখানে হচ্ছে ইজ নো নিড টু ওভারথ্রো ফর হার অথরিটি। বিষয়টা কিন্তু এমন হয় যে অনেক টিচার যখন বাচ্চা কি বলে স্টুডেন্ট যখন টিচারের কাছে পড়া পারে না বা কথা শুনে না, অভিভাবকের কাছে কিন্তু মেইন অভিভাবকের কাছে কিন্তু একটা বিচার দেওয়ার চেষ্টা করে বা কিছু বলার চেষ্টা করে বা তাদের কাছে কমপ্লেইন দেওয়ার চেষ্টা করে। ঠিক এমন এখানে নার্সটা করছিল না, বা ওই সময়ের অভিভাবক হিসেবে তাদের প্রতি কোনো জুলুম বা জোর জুলুম করতেছিল না। Rather there is mutual agreement that one can do what one wants। অর্থাৎ এক পক্ষ, অর্থাৎ শিশুরা যখন এটা চাচ্ছিল যে তারা মাঠে খেলবে, অর্থাৎ তারা একটা নার্স এবং শিশুরা মিলে একটা সমতায় একটা চুক্তিতে আসলো যে হ্যাঁ ঠিক আছে, তোমরা সন্ধ্যা হওয়া পর্যন্ত খেলতে পারো, কিন্তু এরপর তোমাদের ফিরে আসতে হবে বাসায় এবং ঘুমাতে হবে। আর সব থেকে বড় কথা, শিশুরা ঘুমাইতে চাচ্ছিল না, কারণ তাদের খেলার ইচ্ছাটা প্রবলভাবে তাদের খেলার ইচ্ছা ছিল। পরবর্তীতে ডিজায়ার ইজ নট থ্রেটেনিং। অর্থাৎ কোনো ইচ্ছাকে আমরা কখনোই থ্রেট করতে পারি না বা খারাপভাবে নিতে পারি না। দ্য আউটার ওয়ার্ল্ড নট ফ্রাইটেনিং। কি হলো এটা? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, জি ভাই। শোনা যেতেছে, আছি। আমার নেট পুরোপুরি ডিসকানেক্ট হয়ে গেছিল তার মাঝখানে। শোনা যাচ্ছে ভাইয়া। ওকে, আচ্ছা আমরা কোথায় ছিলাম? এই লাইনটাতে, ডিজায়ার ইজ নট থ্রেটেনিং, দ্য আউটার ওয়ার্ল্ড ইজ ফ্রাইটেনিং। অর্থাৎ হচ্ছে কোনো ইচ্ছাকে আমরা কখনোই খারাপভাবে নিতে পারি না অথবা থ্রেট করতে পারি না। যদিও কোনোভাবে মিউচুয়াল করা যায়, সেই মিউচুয়ালটাকে আমরা সমর্থন করব। আর দ্য আউটার ওয়ার্ল্ড ইজ নট ফ্রাইটেনিং, অর্থাৎ যে বাইরের যে দেশগুলো আছে বলা যায়, সেগুলোতে কখনোই এই কি বলে থ্রেট করে না।
ক্লিয়ার বিষয়টা? জি ভাইয়া। অর্থাৎ কারণ এটা হচ্ছে একটা ভয়ানক পদ্ধতি, যদি বাইরের দেশগুলোতে এই ভয়ানক পদ্ধতিটা নাই, কারণ ইচ্ছাকে থ্রেট করার মতো। তারপর হচ্ছে দ্য পোয়েম প্রেজেন্ট আ ভিশন অফ করেসপন্ডেন্স অফ হারমোনি। দ্য পোয়েম প্রেজেন্ট একটা ভিশন করেসপন্ডেন্স অফ হারমোনি, অর্থাৎ যে কবিতাটা বর্তমান যে করেসপন্ডেন্স সাংবাদিক বা সংবাদদাতা মনে হয় এমন কিছু হওয়ার কথা, করেসপন্ডেন্স সংবাদদাতা বা সাংবাদিক নাকি? আচ্ছা, এটাই হওয়ার কথা। অর্থাৎ হচ্ছে এই পোয়েমটা প্রেজেন্ট করতেছে হচ্ছে ভীষণ মানে লক্ষ্য, সংবাদদাতাদের মধ্যে যে একটা লক্ষ্য থাকে, অর্থাৎ তাদের যে একটা সাদৃশ্যবোধ থাকে, এই সংবাদদাতাদের মতোই হচ্ছে এই কবিতাটার একটা লক্ষ্য ছিল। কারণ সংবাদদাতারা যেমন মানে সংবাদ বা তথ্য তাদের কালেক্ট বা সংগ্রহ করতেই হবে, ঠিক এখানে শিশুদের একটা লক্ষ্য ছিল যে তাদের ইচ্ছা হচ্ছে খেলবে, সন্ধ্যার আগ পর্যন্ত তারা খেলতেই থাকবে। এজন্যই যত ধরনের শর্ত ছিল, তারা যুক্তি ছিল, সব উপস্থাপন করতেছিল। ফার্স্ট, বিটুইন দ্য নার্স অ্যান্ড দ্য চিলড্রেন, প্রথম দিকে নার্স এবং চিলড্রেন, তারপর হচ্ছে উই হেয়ার দ্য ভয়েস অফ বোথ দ্য নার্স অ্যান্ড চিলড্রেন ইন ডায়লগ, আমরা শুনতেছিলাম নার্সের এবং শিশুদের মধ্যে কথা প্রথম দিকে। তো সেকেন্ডলি, দ্বিতীয়ত, বিটুইন দ্য চিলড্রেন অ্যান্ড দ্য ল্যান্ডস্কেপ, অর্থাৎ হচ্ছে দ্য হিল ইকো দেয়ার লাফটার, অর্থাৎ তারা যখন শিশুরা যখন দ্বিতীয়ত জিতে গেল, অর্থাৎ নার্স সম্মত দিল, তারা যে চিৎকার করে উঠছিল, হেসে উঠছিল, সেটা ওই যে পাহাড়ের যে উপত্যকা বা পাহাড় বা হিলস আছে তার মধ্যে বাড়ি মানে কথাটা প্রতিধ্বনি হয়ে ফিরে আসছিল, অর্থাৎ ইকো হচ্ছিল। হেয়ার গ্রিন ইজ আ পজিটিভ ইমেজ অফ ফার্টিলিটি অ্যান্ড লাইফ, অর্থাৎ এখানে হচ্ছে সবুজ যে মাঠ ছিল, যে পিকচারটা বা যে নেচারটা ছিল, এটা আমাদের জীবনের সাথে একটা পজিটিভ ভাবে বলতে পারি। মুভমেন্ট ইজ ওপেন, সাউন্ডস আর মুভমেন্ট ইজ ওপেন, সাউন্ডস আর আনরেস্ট্রেইনড, অর্থাৎ শাউটেড, সবসময় নড়াচড়া, অর্থাৎ শিশুরা কখনো কিন্তু এক জায়গায় থেমে থাকতে কখনোই চায় না, সবসময় একখান থেকে অন্যখানে চলাফেরা করে বা মুভমেন্ট করে। তো এরকম হচ্ছে সাউন্ডটা কি হচ্ছিল, যখন খুব জোরে তারা হাসতেছিল বা চিৎকার করতেছিল যে তারা শেষ পর্যন্ত খেলতে পারতেছে, তখন কিন্তু সাউন্ডটাও ঠিক পাহাড়ের কাছে ধাক্কা খেয়ে আবার আসতেছে, অর্থাৎ একটা প্রতিধ্বনি সৃষ্টি হচ্ছিল এই ঠিক মুভমেন্ট বা বাচ্চাদের মতো করে। এবং এখানে বাচ্চারা মনে করতেছিল যে আমাদের কথা স্বরগুলো আমাদের মতোই খুশি বা আনন্দিত। ওল্ড অ্যান্ড ইয়ং, অর্থাৎ কিশোর বা বৃদ্ধ যাই বলেন, হিউম্যান অ্যান্ড ন্যাচারাল আর ইউনিফাইড, অর্থাৎ এখানে বৃদ্ধ বলেন বা তরুণ বলেন, এর সাথে হচ্ছে হিউম্যান একটা দিক হচ্ছে আর একটা হচ্ছে ন্যাচারাল দিক হচ্ছে, এই দুইটাই সমন্বিতভাবে হচ্ছে এই কবিতাটার মধ্যে উপস্থাপন করা হচ্ছে। এটা একটু আরেকবার রিপিট করবেন লাস্ট লাইনটা? এটার মিনিংটা এমন বলা যায়, ওল্ড অ্যান্ড ইয়ং, হিউম্যান অ্যান্ড ন্যাচারাল আর ইউনিফাইড, অর্থাৎ ইউনিফাইড বলতে আমরা এখানে বলি যে ঐক্য বলা যায়, বা সমন্বয় সাধন করা বলা যায়। তো এই যে হিউম্যান অর্থাৎ মানুষ এবং প্রকৃতির মধ্যে, বয়স্ক এবং তরুণের মধ্যে যে সম্পর্কগুলো সবসময় থাকে, বিশেষ করে মানুষ আর প্রকৃতির মধ্যে সবসময় কি সমন্বয় সাধন করে চলতে হয় সবসময়। কারণ মানুষ যদি আজকে এত কলকারখানা, বিদ্যুৎ উৎপাদন, এভাবে কিন্তু পৃথিবীর যে গ্রিন হাউস ইফেক্ট অর্থাৎ তাপমাত্রা বাড়াই চলতেছে, এটা কিন্তু প্রকৃতির ক্ষতি হচ্ছে, অর্থাৎ সমন্বয় সাধন হচ্ছে না। তো এখানে
নার্স এবং শিশুদের দ্বারা বোঝানো হচ্ছে যে সবসময় আমাদেরকে সমন্বয় বা স্যাক্রিফাইস করে চলা উচিত, এটাই এখানে মেন কথা বলা হচ্ছে। আচ্ছা, অর্থাৎ আমরা বলতে পারি মানুষ এবং প্রকৃতির সাথেও এই কবিতাটাকে তুলনা করছে। আবার বৃদ্ধ এবং ইয়ংয়ের সাথেও তুলনা করছে। একজন বৃদ্ধ এবং একজন ইয়ং কখনোই সমান না, কিন্তু যদি সমন্বয় সাধন করে চলা যায়, বৃদ্ধদের এক্সপেরিয়েন্স আর তরুণদের যে দৌড়ানোর যে একটা ক্ষমতা, অর্থাৎ প্রতিটা কাজে তাদের যে উন্মাদনা, এই কাজগুলো কিন্তু যদি সমন্বয় সাধন করে কোনো কাজ করা যায় তাহলে সেই কাজটা অবশ্যই সফল হয়। এখানে কবিতাটায় যদি নার্স তাদেরকে বাধা দিয়ে জোর করে রুমে নিয়ে আসতো, তাহলে শিশুদের মধ্যে তাদের যে মনোভাব ছিল সেটা নষ্ট হয়ে যেত। অর্থাৎ তারা ভেবে নিত যে এই নার্স আসলেই তাদের জন্য খুব খারাপ, কারণ নার্স তাদের খেলতে দিচ্ছিল না, একজন অন্যজনের বিপরীত হয়ে যেত। এই জন্যই বলছে যে ওল্ড অ্যান্ড ইয়ং, হিউম্যান অ্যান্ড ন্যাচারাল আর ইউনিফাইড। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এর মধ্যে কি কোনো সমস্যা আছে শুরু থেকে এখন পর্যন্ত আজকের যতটুকু আলোচনা হয়েছে? না। তার মানে আপনার বাদে সবার সমস্যা আছে? না ভাই, সমস্যা না, নাই। এটাই মনে হচ্ছিল, কারণ বলে না যে কথার জোর যেদিকে বেশি হয় সেটাই কিন্তু হয়। না ভাইয়া, সমস্যা নেই। ওকে, আমরা নেক্সট দেখি যে এখানে ইমেজারি অ্যান্ড সিম্বলিজম। এখানে হচ্ছে দ্য গ্রিন অর্থাৎ ব্ল্যাক সিম্বলিজম ভিলেজ গ্রিন হ্যাজ 3 ইন্টার আসলে অনেকে জয়েন করার চেষ্টা করতেছে, আসার পরে আবার চলে যায়, হয়তো আমি একটু পরে বুঝতে পারি, তো এই জন্য আবার অনেকে জয়েন করে আবার লিভ নেয়, এগুলোতে আসলে মনোযোগের একটু সমস্যা, এই জন্য স্টিল থাকার চেষ্টা করবেন সবাই। আচ্ছা, ব্ল্যাক সিম্বলিক ভিলেজ গ্রিন হ্যাজ 3 ইন্টারলিঙ্কড অ্যাসপেক্টস। কি বোঝাচ্ছে? বলতেছে যে দ্য কালার নিয়ে যা খুচরো টাকা নেই রে, পরে নিস। সরি, আমরা দেখি যে দ্য কালার গ্রিন ইজ অ্যাসোসিয়েটেড উইথ গ্রোথ, ফার্টিলিটি অ্যান্ড স্প্রিং। অর্থাৎ বলতেছে যে এই যে সবুজ কালার, এটা কিন্তু বাড়ার ক্ষেত্রে, উর্বরের ক্ষেত্রে বা বসন্ত ঋতুর যে ইয়াটা আছে, বিশেষ করে গ্রিনটা কিন্তু এই সময়টাতে বেশি আমরা লক্ষ্য করতে পারি। এবং বলা যায় বর্তমান সময়ে, অর্থাৎ যখন লকডাউন চলে, স্কুল কলেজ বন্ধ, সব কিছু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, আপনি যখন ক্যাম্পাসে যাবেন, ক্যাম্পাসে যে প্রথম আপনার যে জিনিসটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনার যে ফিল্ড বা মাঠ আছে, মাঠের মধ্যে ঘাসগুলো খুব সুন্দর করে বেড়ে উঠছে এবং খুব সুন্দর একটা দৃশ্য সেখানে দেখতে পাবেন, যেটা ক্যাম্পাস বা শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকার সময় আমরা এটা লক্ষ্য করতাম না। তো এখানে হচ্ছে আপনার দ্য গ্রিন দিয়ে এই কথাটা একদিক থেকে বোঝানো যাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে ভিলেজ গ্রিনস, অর্থাৎ গ্রামের যে সবুজ প্রকৃতি আছে, ওয়ার পিস অফ প্লে অ্যান্ড ফ্রিডম। অর্থাৎ সেখানে গ্রামের প্রকৃতির সাথে অর্থাৎ গ্রামের প্রকৃতিকে ভালোবাসে না এমন কেউ নেই। আমাদের অবশ্যই সবসময় গ্রামের প্রকৃতিকে ভালো লাগে। এই জন্য বলা হচ্ছে যে গ্রামের সাথে যে আমাদের সম্পর্কটা, সেটা হচ্ছে অনেকটা আমাদের স্বাধীনতা যেমন থাকে, ঠিক আমরা নিজেকে স্বাধীন মনে করি একটা গ্রাম্য পরিবেশে। দেন দে রিপ্রেজেন্ট দ্য ইম্পর্টেন্স অফ প্লে অ্যান্ড দেয়ারফর অফ ইমাজিনেশন ইন হিউম্যান লাইফ। অর্থাৎ আমাদের মানুষের যে জীবনের চিন্তা ভাবনা, অর্থাৎ আমরা যে ইমাজিনেশন করি, সেটা কিন্তু এই দ্য গ্রিন দিয়ে রিপ্রেজেন্ট করতেছে। নেক্সট হচ্ছে ভিলেজ গ্রিনস আর নট আউন্ড বাই এনিওয়ান। এখানে আবার বলতেছে যে ভিলেজের যে সবুজ আছে, এটা কিন্তু সবার জন্য কখনোই নিজের করে রাখা যাবে না আর কি, এটা অবশ্যই সবার জন্য
কিন্তু আমরা কখনোই নিজের বা আউন্ড বাই এনি ওয়ান এটা কেউ বলতে পারবো না। দে ওয়ার কমন ল্যান্ড, এটা হচ্ছে সবার জন্য কমন। দে দেয়ারফর রিপ্রেজেন্ট অ্যানাদার কাইন্ড অফ ফ্রিডম ফ্রম দ্য রুল অফ ডিমান্ডস অফ আ ল্যান্ড ওনার। একটু দাঁড়ান, জিপির কাছে আছে মনে হয়, মনে হয় নিয়ে গেল নাকি, এখানে ছিল মনে হয় নিয়ে গেছে। হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া। আসলে জি হ্যাঁ শুনছি। আমি দিনের থেকে রাতের বেলা এটা নিয়ে আসছিলাম যাতে কিছু ডিস্টার্ব না হয়, তারপরেও মানে ম্যাথ বা ইয়ার মধ্যে এই সমস্যাটা থাকেই আর কি, তো এটা মেনে নিতেই হবে। ফ্রিডম ফ্রম দ্য রুল অর ডিমান্ডস অফ আ ল্যান্ড ওনার। এখানে একটা কথা বলা হচ্ছে যে দে ওয়ার কমন ল্যান্ড, তার বলছে যে দেয়ার ফর রিপ্রেজেন্ট অ্যানাদার কাইন্ড অফ ফ্রিডম। তবে আমরা একটা জিনিস কিন্তু বলতে পারি যে এই জমিটা বা এই যে সবুজ প্রকৃতির মধ্যে কিন্তু যে জমিগুলো থাকে এগুলো কিন্তু এক একটা এক একজনের ভাগ করা থাকে। তো যে জায়গায় আমরা যাচ্ছি, যে প্রকৃতির মধ্যে কথা বলা হচ্ছে, যে গ্রাম বা যে জমির কথা বলা হচ্ছে, সেটার ওনার কিন্তু অলরেডি একজন জমির মালিক থাকে। বলছে যে ল্যান্ড ওনার অর অথরিটি ফিগার। পরবর্তীতে যদি দেখি, দে ওয়ার দ্য অপোজিট অফ চার্টার টাউনস হুইচ ওয়ার আন্ডার দ্য অথরিটি অফ ইটস অফিসিয়াল। অর্থাৎ শহরের মধ্যে যে বিষয়গুলো আমরা খেয়াল করি তা হচ্ছে পুরোটাই ভিলেজ গ্রিনস বা গ্রাম্য প্রকৃতির সাথে তার বিপরীত, পুরোটাই অপোজিট। আর সব থেকে বড় কথা হচ্ছে শহরের যে নিয়ম নীতি বা রুলসগুলো আছে এটা হচ্ছে ফ্রিডমের বাইরে। অর্থাৎ আপনি ইচ্ছা করলেই শহরের রাস্তা দিয়ে আপনি মিডিল দিয়ে হাঁটতে পারবেন না, আপনার ইচ্ছা মতো আপনি কখনো কিছু করতে পারবেন না, কিন্তু আপনি ইচ্ছা করলে গ্রামে এই কাজটা করতে পারেন। কারণ গ্রামে এত কোলাহল সম্পন্ন না, সবসময় রাস্তাঘাট ফাঁকা থাকে, প্রকৃতি যেখানে সুন্দর থাকে সেখানে সবাই নিজের মতো করেই বাঁচতে চায়, অর্থাৎ স্বাধীনতাটা থাকে। শহরের মধ্যে স্বাধীনতা থাকে না। অর্থাৎ এই একটা ওয়ার্ড গ্রিন, এটা দিয়েই আমরা 3টা পয়েন্ট করতে পারলাম। ভাইয়া জি, এই ইয়াটা এবার যে অ্যানসিজম এইটা কষ্ট করে যদি আপনি জাস্ট বাংলায় একবার একটু বলে ছোট সংক্ষেপ করে একবার একটু বুঝাই দিতেন আর একবার, মানে জাস্ট বাংলাটা কোনটা? সংক্ষেপে। এটাই যেটা বললেন মাত্র, এটাই ইমাজিনারি অ্যান্ড সিম্বলিজম, এটা জাস্ট বাংলায় একবার সংক্ষেপে একটা ইয়া যদি বলতেন, সংক্ষিপ্ত করে যদি একটু বলতেন। ঠিক আছে। এখানে বলতেছে যে অর্থাৎ ইমাজেরি বা সিম্বলিজম দিয়ে, এখানে ইমাজেরি বলতে হচ্ছে একটা ইমেজ, তো আমরা বুঝি। তো ইমেজ কখন আসে? একটা কবিতার মাধ্যমে একটা ইমেজ তৈরি হয় কখন? কবিতাটার পিছনের যে গল্পটা আছে সেটাই হচ্ছে তার ইমেজ। আর সিম্বলিজম তো একটা সাহায্যে আরেকটাকে রেফার করে বা তার একটা গভীর মিনিং থাকে, অর্থাৎ হিডেন মিনিং থাকে, সেটাই হচ্ছে সিম্বলিজম। আর যদি এখানে আমরা দেখি, অর্থাৎ এখানে বলছে যে দ্য গ্রিন, এই দ্য গ্রিনটা হচ্ছে, এটা যে সিম্বলিজম বা ইমেজারিটা আসতেছে সেটা পুরোটাই আমাদের ভিলেজ গ্রিনের দিকে নিয়ে যাচ্ছে। এখন ভিলেজ গ্রিনকে আমরা হচ্ছে 3টা দিক থেকে যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে বলছে যে 3 দিক থেকে আমরা ভিলেজ গ্রিনটাকে দেখতে পারি। 1 নাম্বার হচ্ছে ভিলেজ গ্রিনের মধ্যে যে উর্বরতা আছে, অর্থাৎ যে তার বেড়ে ওঠার যে একটা শক্তি আছে, এবং বসন্তকালের মধ্যে আমরা যে আপনার সবুজটা দেখতে পাই সেটাকে একদিক থেকে এখানে সিম্বলাইজ করতেছে। আর দ্বিতীয় দিক থেকে যদি আমরা খেয়াল করি, আমরা ভিলেজে, অর্থাৎ যদি আপনারা সবাই বেশিরভাগই হয়তো গ্রামে থাকার কথা, না থাকলেও যারা শহরে থাকেন অবশ্যই গ্রামে একবার বা একবার হলেও গেছেন। তো গ্রামে গেলে দেখবেন যে বসন্তকালের এই সময়গুলোতে বা বর্ষাকালের পরে
বা শীতের সময়গুলোতে কুয়াশার পর এই সময়গুলোতে সবুজ ঘাসে ভরপুর হয়ে যায়। এবং গ্রামের যে প্রকৃতিগুলো থাকে আসলে শহরের যারা, আমরা তো গ্রামে যারা সবসময় থাকি তাদের কাছে এটা কখনো মনে হয় না যে গ্রামের যে নেচার বা এটা কেমন, কিন্তু যারা শহরের মানুষ তারাই প্রধানত এই জিনিসটা উপলব্ধি করতে পারে। হঠাৎ করে গ্রামে গেলে মনে হয় এত সুন্দর দৃশ্য। হ্যাঁ, তবে গ্রামের মানুষগুলো কখনো যদি পাহাড়ের আশেপাশে যায় তারাও কিন্তু অবাক হয়ে যায় যে এত সুন্দর। এই দৃশ্যটাকেই দ্য গ্রিন দ্বারা কিন্তু দ্বিতীয়ত সিম্বলাইজ করা হচ্ছে। এখানে তৃতীয়ত আরেকটা কথা বলা হচ্ছে যে ভিলেজ গ্রিন অর্থাৎ গ্রামের যে সবুজ প্রকৃতি আছে এটা কিন্তু কারো একার না, এটা সেখানে যে যাবে তারই, কেউ এটাকে নিজের করে বলতে পারবে না। কিন্তু একজন নিজের করে বলতে পারে, সেটা হচ্ছে সেই জমির মালিক অর্থাৎ ল্যান্ড ওনার বা অথরিটি ফিগার। সে ফিগারটার যে অভিভাবক বা মালিক বা হচ্ছে জমির যে ওনার, তার রুলস যেমন, তার ডিমান্ডস যেমন, যেমন আপনি যদি কোনো একটা কি বলে হঠাৎ কোথাও ঘুরতে গেলেন, সেখানে যদি তার ওনার যদি বলে যে আপনাকে এখানে টিকিট কেটে ঢুকতে হবে, তাহলে কিন্তু আপনি সেখানকার রুলস মানতে বাধ্য। ঠিক তেমন আপনি কোনো গ্রামের প্রকৃতি দেখতে চাচ্ছেন এমন সুন্দর যে সেখানকার যে ওনার আছে তিনি সেটাকে ঘেরাও করে আপনাকে দেখতে দিবে না, দেখতে গেলে আপনার কাছে টাকা নেবে, এরকম কিছু থাকে। এই জন্য বলা হচ্ছে যে একমাত্র সেই জমির ওনার অর্থাৎ ল্যান্ড ওনার বা অথরিটি ফিগার সেটার মালিক বলা যায়, আর বাকি কেউ মালিক বলতে পারবে না। কিন্তু সবুজ যে প্রকৃতি আছে এটার ওনার কেউ হতে পারে না। আর একটা বিষয় খেয়াল করলে আমরা বলতে পারি যে যদি শহরের প্রকৃতির সাথে গ্রামের প্রকৃতি আমরা মিলাইতে যাই তাহলে হচ্ছে পুরোটাই একটার অপরটি বিপরীত। শহরের মধ্যে যেমন ভাইয়া জি ভাইয়া এখানে মেইনলি হয়তো গ্রামের আর শহরের পার্থক্যটা তুলে ধরছে, যে গ্রামের পরিবেশ আর শহরের পরিবেশ জি মেইনলি। হ্যাঁ সেটাই, কারণ দুইটা একটা অপরটার বিপরীত, কখনোই এক হচ্ছে না। কারণ গ্রামের যে রুলস রেগুলেশন, শহরের যে রুলস রেগুলেশন সম্পূর্ণ বিপরীত। গ্রামের যা প্রকৃতি শহরের প্রকৃতির থেকে পুরোটাই বিপরীত, কখনোই এক না। এই তিনটা পয়েন্ট হচ্ছে আপনার দ্য গ্রিনকে সিম্বলাইজ করতেছে। আর যদি এখানে ইমাজিরি খুঁজতে যান বা ইমেজ খুঁজতে যান তাহলে হচ্ছে এর যে ব্যাকগ্রাউন্ডগুলা, গ্রিনের পিছনে যে ব্যাকগ্রাউন্ড হচ্ছে গ্রিন নেচার বা ভিলেজ নেচার। আবার এখানে পরবর্তীতে বলা হচ্ছে বিশেষ করে গ্রিনটাকে ইমেজারি বলতে গেলে আমরা ভিলেজ নেচারটাকেই বলবো, বা হচ্ছে গ্রিন যে নেচার আমরা দেখতে পারি সেটাই। এরপর বলছে যে ইউজিং দিস ইমেজ এমফাসাইজ দ্য ফ্রিডম অ্যান্ড প্লে হুইচ ইজ অ্যাট দ্য সেন্টার অফ দিস পোয়েম অ্যান্ড সাজেস্ট টু দ্য ইনার ফ্রিডম অফ দ্য নার্স। She seems in harmony with all that is growing and playful. ক্লিয়ার হয়েছেন কি বিষয়টা? জি ম্যাম। ভাইয়া আমি এত বিস্তারিত বা এত ভালোভাবে বলার কারণ হচ্ছে আমি বারবার বলি যে প্রশ্নগুলোর উত্তরগুলো বা যে হোমওয়ার্কগুলো থাকে সেগুলো নিজের ভাষায় লেখার চেষ্টা করবেন। এখন থেকে যদি আপনার ফ্রি হ্যান্ড রাইটিংটা ক্লিয়ার থাকে ভবিষ্যতে আরও ভালো করবেন। মাথায় একটা চিন্তা করতেছেন সেটা লেখার চেষ্টা করেন, এবং চিন্তাটা যদি আরও ভালো হয়, হয়তো সবার ক্ষেত্রে এটা হবে না, ইংলিশে থিঙ্ক করার বা ইংলিশে চিন্তা করার এটা সামর্থ্যটা হয়তো সবার হয় না, চেষ্টা করতে হবে। নিচে আরও অনেক কিছু আছে, এটা আমি দিয়ে দিব, আপনারা একটু দেখে নিন। এটাও হচ্ছে ওই সিম্বলিজম অ্যান্ড ইমেজারির অংশ। এখন এটা হচ্ছে দ্য নার্স, তারপর হচ্ছে ফেডিং লাইট, তারপর হচ্ছে ইনভেস্টিগেট ইমেজারি অ্যান্ড সিম্বলিজম। নেক্সটে হচ্ছে থিম আছে এখানে। তো থিমের মধ্যে দেওয়া ছিল যে দ্য নেচার অফ অথরিটি, তারপর হচ্ছে চাইল্ডহুড ইনোসেন্স। শেষ থিমের মধ্যে আমরা দুইটা জিনিস দেখব, সেটা হচ্ছে চাইল্ডহুড ইনোসেন্স আর একটা হচ্ছে দ্য নেচার অফ অথরিটি। অর্থাৎ আমাদের প্রকৃতির কিন্তু অথরিটি কেউ হইতে পারে না। অর্থাৎ এই কবিতাটার মধ্যে আমরা নেচার অফ অথরিটিতে কী দেখলাম আর হচ্ছে চাইল্ডহুড ইনোসেন্সের মধ্যে কী দেখলাম, এই বিষয়টা ক্লিয়ার করব। তো আজকে অনেক সময় চলে যাওয়ার প্রায় অনেক সময় চলে গেছে, তো
আমি বাকি কি বলে পিডিএফটা আপনাদের কাছে শেয়ার করব। আমরা শেষ করতে হবে, কারণ বেশি সময় দেওয়া আসলে সময় চলে যাচ্ছে। একদিক দিয়ে মনে করেন যদি 9:30 শুরু করে তাহলে 10:30 1 ঘন্টা হয়ে যায়, কিন্তু আমরা শুরু করছিলাম হয়তো 10-এর দিকে বা 12-এর দিকে। আর আপনাদের কাছে আমি একটা বিষয় জানতে চাচ্ছি যে একসাথে এতগুলো পড়া কি আসলে বেশি হচ্ছে নাকি ঠিক আছে? কারণ আমি চাচ্ছি সবাই ভালো মতো পড়েন আপনারা। ব্রিফটা যখন পড়তেছি ব্রিফগুলো কম হচ্ছে, ওইটা বেটার হচ্ছে। না আমি বলি আর যখন ব্রিফগুলো আমরা কম টোটাল হওয়ার ডিটেলস কারণ যখন হচ্ছে পড়তেছি, না ওইটা আমাদের জন্য ভালো হচ্ছে, কিন্তু যখন আমরা ডিটেলস পড়তে যাই, যেমন সিম্বল, তারপর হচ্ছে থিম, তারপর সেটিংস, এইসব বিষয়টা যখন পড়তে যাই, এগুলো সব একসাথে পড়তে গেলে একটু সমস্যা হয়। কারণ হচ্ছে এই জিনিসটা হচ্ছে বোঝার, আর একটু ব্রিফগুলো বেশি হচ্ছে হয়। আমাদের মুখস্থ করার। তো ব্রিফগুলো আমরা মুখস্থ করলে ইজিলি হয়ে যায়, কিন্তু এই যে সিম্বল থিম এগুলো একটু বোঝার বিষয়, তো এইগুলো একটু কমাইলে মনে হয় ভালো। মানে বুঝে আমাদের এত ভাইয়া সময় লাগে তো, কমালে এই একটু জন্য। ভালো হবে। না নোট আমি একসাথে পুরোটা দিয়ে দিলাম। এখানে আইরিন আপু মনে হয় বলছিল যে সবগুলো একসাথে দিলে ভালো হয়, কিন্তু পিডিএফ তো আমি দিয়েই দিই, কারণ হচ্ছে আপনাদের পড়ার বিষয়। আমি পিডিএফ দিলাম, সব কিছু দিয়ে দিলাম, প্রোভাইড করলাম, বাট আপনারা পড়লেন না, দেখে দেখে সব নোট করলেন, তাতে কোনো লাভ নেই। অন্তত রিডিং পড়তে হবে, আপনি বুঝেন বা না হ্যাঁ বুঝেন সেটাই বলছি, একবার দুইবার সেটাই রিডিং বলছি করেন। যে আমার বুঝতে হবে। হ্যাঁ হ্যাঁ সেটাই বলছি যে আমার যেহেতু আপনি কষ্ট করে যেহেতু দিচ্ছেন, আমরা যদি মানে ওইটা যদি নাই ক্যাপচার করতে পারি, নাই যদি বুঝতে পারি যে কি দিচ্ছেন, আমরা জাস্ট মানে তাড়াতাড়ি হোমওয়ার্কটা করার জন্য জাস্ট দিয়ে দিলাম, তাইলে তো হইলো না। ওটা আমাদের একটু পড়তে হবে, বুঝতে সময় লাগে আর কি। মানে ব্রিফ কোশ্চেনটা যখন দেন তখন প্রবলেমটা হয় না মূলত, কিন্তু যখন সেটিংস থাকে, থিম থাকে, সিম্বল থাকে, ওগুলোর সময় একটু টাইম লাগে আর কি ইয়ে করতে। হ্যাঁ হ্যাঁ, আমি ওনার সাথে কি হোম করবো। না এখন আপনারাই বলেন হোমওয়ার্ক না কি আমি থাকবে। এটা পড়ার জন্য আমি আর কি। কম করে চাচ্ছি যে পুরো পিডিএফটা আমরা 2 দিনে পড়ি দরকার হলে, যেহেতু কালকে ক্লাস নেই, তাহলে এই পিডিএফটা আমরা 2 দিনে পড়ি। কিন্তু সমস্যা হচ্ছে থার্ড দিন নেক্সট দিন যেদিন ক্লাস আছে, হ্যাঁ সুবিধা হবে। আমরা এই কাল পিডিএফটা যদি 2 কাল দিনে নেই পড়ি, মানে তো শনিবারেও নেই, তাহলে তো রবিবারে আবার। হ্যাঁ রবিবার, কাল যেহেতু হ্যাঁ। একেবারেই অফ, তাহলে হচ্ছে আমরা শনিবার রাতে মানে শনিবার ভাইয়া দিনের কাল মধ্যে না স্পোকেন ক্লাস, ভাইয়া, স্পোকেন ক্লাস। সেটা বিষয়ে বলতেছি আমি বলি। যেহেতু আমাদের কালকে ধরেন যে অফ, আমাদের স্টাডি এখানে অফ, তার মানে হচ্ছে আমরা শনিবার সারাদিন সময় পাচ্ছি আজকের যে হোমওয়ার্কে দেওয়া হচ্ছে এটা দেওয়ার। আর শনিবার রাতে বাকি যে জিনিসগুলো থাকতেছে মানে এই টপিকগুলোর সাথে, সেগুলো হচ্ছে শনিবার রাতে হোমওয়ার্ক হিসেবে থাকবে, রবিবারে সারাদিন দেওয়া হবে। আর রবিবার রাতে হচ্ছে ব্রিফ নিয়ে আলোচনা করে যদি পারি আমি পরবর্তী কবিতার জাস্ট একটা পরিচিতি বা ধারণা দিয়ে রাখবো, আপনারা ব্রিফগুলো পড়বেন। আর হোমওয়ার্ক হিসেবে তারপরের দিন হচ্ছে কবিতাটা সামারি টামারি আপনারা যা পড়েন, এভাবে চেষ্টা করবো আর কি। ভাইয়া রবিবার কি ঈদের আগে লাস্ট ক্লাস রবিবার? হ্যাঁ 21 তারিখ যেহেতু, তাহলে এই কবিতাটা শেষ করে আমরা অফ রাখতে পারি। হ্যাঁ সেটা ভালো হবে, এই কবিতাটা শেষ করে একেবারে তারপরে অফ করলাম। হ্যাঁ ভাইয়া ভালো হবে তখন। হ্যাঁ তাহলে রবিবার আমরা টাইম পেলাম শেষ করার। আচ্ছা আপনারা যারা সেকেন্ড ইয়ারে অলরেডি আছেন, আপনাদের পরীক্ষা কিন্তু সামনে হইতে পারে, খুব তাড়াতাড়ি হইলেও হইতে হ্যাঁ। পারে। আর আপনাদের প্রিপারেশন আমি বলিস, যদি আপনাদের পড়াশোনা আসলে করেন তাহলে ভালো মতো পড়াশোনা করেন, কারণ হচ্ছে হুট করে পরীক্ষার ডেট দিয়ে হুট করে পরীক্ষা হয়ে যাবে। এমনও হইবে যে কোনো গ্যাপ রাখবে না, বা এমনও হইতে পারে যে অনলাইনে পরীক্ষা নিতে পারে, কারণ এখন অনলাইনে পরীক্ষা নেওয়া শুরু হয়েছে, অনেক ইউনিভার্সিটি পরীক্ষা নিচ্ছে। আর যদি আচ্ছা হ্যাঁ, অনলাইনে পরীক্ষা নিলে কি আমাদের লিখতে হবে বাসায়, এরপরে পিডিএফ করে সাবমিট করতে হবে? আপনি যেমন এখানে জয়েন করে আসেন ঠিক এইভাবে আপনাকে মিট বা জুম বা যেখানে হোক ওরা একটা পেইড ভাবে নিয়ে সেটাতে আনলিমিটেড ভাবে আপনাকে জয়েন করাবে এবং ক্যামেরা অন রাখে আপনাকে সামনে পরীক্ষা নেওয়া হবে এবং সবার সামনে ছবি তুলে আপনাকে হচ্ছে ইমেইল করে পাঠাইতে হবে। কেমন? আচ্ছা সেটাই। আর বিষয়টা হচ্ছে অনেকে বলে যে আমাদের ডিভাইস নাই, নেটওয়ার্ক সমস্যা। তো নেটওয়ার্ক সমস্যা ভিসি বলছে যে 2-1 জনের হইতে পারে,
যেখানে যে নেটওয়ার্কের ব্যবস্থা ভালো, যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে হচ্ছে কি বলে এমবি কিনে দেওয়ার ব্যবস্থা করবে, তবে সেটা আবেদন করতে হবে কলেজে। আর ডিভাইস যদি না থাকে, অর্থাৎ ফোন বা ল্যাপটপ যাই হোক যদি না থাকে, তাহলে কলেজ কর্তৃপক্ষকে কিছু হচ্ছে আপনার ডিভাইস ন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ দিয়ে দিবে। যাদের নাই তারা আবেদন করে কলেজ থেকে নিয়ে আসে, পরীক্ষা দিয়ে আবার জমা দিতে হবে, এমন কিছু সিস্টেমের কথা বলছে। আচ্ছা। তো এই জন্য যেভাবে হোক আরও বলছি যে 70% দর প্রয়োজনে ঋণ দিয়ে আপনারা ল্যাপটপ বা মোবাইল কিনতে পারবেন যদি কেউ চান। এই সুযোগটাও দিছে তারা, ব্যাংক থেকে এই সুযোগটা দেওয়ার ব্যবস্থা করছে। তো যেভাবে দেখতেছি হুট করে পরীক্ষা হয়ে যেতে পারে, এই জন্য সবসময় রেডি থাকেন পরীক্ষার জন্য। আর স্পোকেন ক্লাসের কথা যদি বলি তাহলে আগামীকাল কি 8টা না 9টা ফিক্সড করেন। আর আমার বিশ্বাস বেশ, 7:30 আপনারা যারা আছেন এর বাইরে কেউ ভাইয়া আসবে 7:30 ছিল না টাইম? 7:30। হ্যাঁ হ্যাঁ 7:30, হ্যাঁ হ্যাঁ। 7:30 হলে ভালো হয়। মানে তাহলে নামাজেরও কোনো সমস্যা, এরকম কোনো সমস্যা আছে? নাই? না ভাই নাই। না ভাই মাগরিবের তাহলে আমরা পরে। 7:30 আগামীকাল তাহলে দেখা হচ্ছে সবার সাথে। তাহলে আমরা আজকের মতো ক্লাসটা এখানে শেষ করব, কিন্তু আমার কিছু কথা ছিল সেটা আচ্ছা ভাই, এখন বাড়ি হোমওয়ার্ক কি হবে? তাহলে হোমওয়ার্ক হচ্ছে সামারিটা আর এই যে পয়েন্টগুলা। তবে এই পয়েন্টগুলো মাথায় রাখার চেষ্টা করবেন, এই কয়েকটা পয়েন্ট। আচ্ছা ভাই, পয়েন্টগুলো কি লিখতে হবে? হ্যাঁ, যা পড়া থাকবে, যা ইয়া থাকতেছে সব লিখার চেষ্টা করবেন, এতে আপনার নিজেরই সুবিধা। আমি বলি একবার না 3বার যদি লিখেন এতে করে আপনার আরো ভালো। ভাই এগুলো যেভাবে আছে সেভাবে লিখবো। হ্যাঁ সেটাই। তবে আজকের ক্লাস এখানে শেষ করতেছি, তবে আমি কিছু কথা বলবো, তো সেই কথাগুলো সবার জন্য নাও সমস্যা নেই যদি কেউ না শুনেন।